ওখানে এমন একটা সিস্টেম, সেটা হচ্ছে শুধু টাকায় টাকা, মনে হয় যে টাকার ওখানে সাগর। ওরা কোটিপতি হয়েছে এখন, এক একজনে 20 কোটি 50 কোটি টাকার মধ্যে মালিক হয়ে গেছে। আছে আছে অনেকগুলো ডিলার। আচ্ছা বউ ভালো লাগে না, সংসার ভালো লাগে না, বাবা মা মানে খাওয়া দাওয়া কোনো কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা, আপনার স্ত্রী জানে যে আপনি আপনার ছোট বাচ্চাটাকে বিক্রি করতে চাইছিলেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং প্রার্থনা করে শুরু করছি লাইফের একটি এপিসোড। আজকে যে এপিসোডটি প্রচার হচ্ছে সেই এপিসোডটি হয়তো কারো কারো পুরো জীবনটাকেই আল্লাহ চাইলে হয়তো বা বাঁচিয়ে দেবে। কারণ বাংলাদেশে কিন্তু নীরবে নিভৃতে এই ধরনের ভয়ানক সমস্যা ঘটে যাচ্ছে, যেটা মাদকের চেয়েও আমি বলবো যে ভয়াবহ। সো আমরা পুরো গল্পটা শুনবো এবং পুরো গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনবো, কারণ আমি চাই না যে কারো জীবনই আজকে যে ভদ্রলোক এখানে এসেছেন তার মতো হোক। এই অনুষ্ঠানে এসে যদি আপনি আপনার গল্প বলতে চান, দয়া করে আমাদেরকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়া আপনারা চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন। আমি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি গেস্টের কাছে। কি নাম আপনার? মোহাম্মদ জাফর আলী। বয়স কত? 35 বছর। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা সদর থানা। আপনি কি বর্তমানে গাইবান্ধাতে থাকছেন নাকি ঢাকাতে আছেন? এখন আপাতত আমি উত্তরাতে আছি। তোমার ঢাকাতে আছেন? জি। জি, শুরু করেন আপনি যেখান থেকে বলতে চান। আমার বাড়ি গাইবান্ধা সদর থানা, ঘাগড়া ইউনিয়ন। যখন আমার বয়স 12 বছর, আমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করি, দরিদ্র ফ্যামিলির। বাবা কি করতো আপনার? আমার বাবা কৃষিকাজ, মানে তাও নিজের জমি না, মানুষের জমিতে কৃষিকাজ আচ্ছা আচ্ছা, করতেন। আপনি বড় ভাই বোনদের মধ্যে? আমি মেজো, আমার মেজো। বড় একজন আছে। জি। তে গরিব পরিবারে, তে পড়াশোনা আর করার মতন কোনো ইয়ে হয়নি, তো আমি একটা কনস্ট্রাকশনের কাজ শিখি। হুম। কাজ শিখে যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি মোটামুটি একটা ভালো কাজ শিখি। শেখার পর আমি কনস্ট্রাকশনের সাব কন্ট্রাক্টর হই। বয়স কত যখন সাব কন্ট্রাক্টর হন? আজ থেকে 11 বছর আগে আমি কন্ট্রাক্টর হই। সাব কন্ট্রাক্টর? সাব কন্ট্রাক্টর, এর আগে মিস্ত্রি ছিলাম। আচ্ছা, সাব মিস্ত্রি মানে রাজমিস্ত্রি? রড মিস্ত্রি, রাজ সবই করতাম। ওকে, এরপরে সাব কন্ট্রাক্টরের কাজটা কি? এটা হচ্ছে আমি লোকজন নিয়ে কাজ কন্ট্রাক্ট নিতাম, বিল্ডিং, ব্রিজ। ও, তাহলে কন্ট্রাক্টর আর সাব কন্ট্রাক্টরের পার্থক্য কি? যেটা মেইন কন্ট্রাক্টর হচ্ছে ঠিকাদার, ওরা হচ্ছে কাজ বড় বড় লাইসেন্সে কাজ নেয়। আর আচ্ছা আমরা হচ্ছে লেবার দিয়ে কাজ করে, একটা কাজ কন্ট্রাক্টে নেই। আচ্ছা। স্কোয়ার ফিট বা রানিং ফিট বা পার্সেন্টেজ এমন একটা কন্ট্রাক্টে নিয়ে কাজ করে, লেবার মিস্ত্রির দায়িত্ব আর কি আমাদের। আচ্ছা। আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছি। হুম। তো এই টাকা পয়সা একটা ভালো একটা ইনকাম করা শুরু করছি। ইনকাম করে আমি জাগা জমিন বাড়িঘর কিচ্ছু করি নাই। তখন কি বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী, হ্যাঁ তখন বিয়ে শাদী করে বিয়ে ফেলছেন? শাদী করে ফেলছি। আচ্ছা। তো রাজমিস্ত্রি বা রডের কাজ কয় বছর করছেন? আমি এটা প্রায় 18 বছরের মতন রানিং, সব মিলায়া? সব মিলাইয়া। ওকে, তার মানে 7-8 বছর ওই কাজ করছেন, তারপরে জি, বাকিটা সাব কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর, ওকে। জি। জি। আমার গ্রামটা দরিদ্র, মানে অনেক গরিব, শুধু ম্যাক্সিমাম গরিব। হুম। তো আমি একটা কাম করতাম, টাকা ইনকাম করতাম, আমি কিছু না করে জায়গা জমি না কিনে ওই মানুষকে দান সহযোগিতা করা শুরু করলাম। হঠাৎ করোনা কালীন সময়, লকডাউন, মানে বাড়ি থেকে মানুষ বের হতে পারে না। তো আমি টাকা পয়সা মোটামুটি, আমার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, টাকা ছিল। তো মানুষের অভাব অভিযোগ দেখে আমি আর কুলেতে পারিনি, আমার অর্থ সম্পদ যতটুকু পারছি আমি সহযোগিতা করছেন? সহযোগিতা করছি। এবং হলো প্রথম মার্কস আমার ইউনিয়নের ভিতরে চেয়ারম্যান, সে ক্ষমতাসীন আওয়ামী লীগ থাকাকালীন অবস্থায় চেয়ারম্যান ছিলেন। উনি একটি টাকাও আমাদের ইউনিটের ভিতরে উনি দিয়ে হেল্প করেননি। আমার যখন ক্যাশ টাকা শেষ হয়ে গেল, তখন আমি সুদে টাকা নিলাম। হুম। নিয়ে মানুষকে চাল, ডাল, তেল, সেমাই, চিনি, তাক যতটুকু আমার ব্যক্তিগত একটা অফিস করেছিলাম শুধু মানুষকে সাহায্য করার জন্য। হুম। যদিও আমি অনেক গরিব পরিবারের। চলতেছে, চলতে চলতে আলহামদুলিল্লাহ হঠাৎ করে আমি আমার সমাজের পাশে আরেক সমাজ আছে, উত্তরঘাগা মন্ডলপাড়া ঈদগাহ মাঠ জামে মসজিদ, সেই মসজিদে সবাই মিলে আমাকে সভাপতি করলেন। আমি যদিও একমত ছিলাম না, আমি ওই জায়গার যোগ্যতা না, তারপরও মুসল্লি গণ্যমান্য ব্যক্তি সবাই ধরে আমাকে সিলেক্ট করলো। মসজিদটা অবহেলিত, মানে ফ্লোর ফাটা ভাঙ্গা চুরে, নামাজ পড়তে পারে না। হুম। তখন আমি কিছু টাকা আমার অর্থায়নের আমি ওই মসজিদের কাজে লাগালাম এবং ফার্নিশন দিয়ে একটা মসজিদ শুরু করলাম কাজে। গ্রেড বিম হলো, আমি আমার নিজ অর্থায়নে মাহফিল করেছি 3টে মাহফিল। হুম। মাহফিলে যে টাকা কালেকশন হয়েছিল সব টাকা আমি ওই মসজিদেই দিয়ে দিছি এবং মসজিদটা আলহামদুলিল্লাহ পিলার পর্যন্ত হয়েছে আর কি। হুম। তো এখন এর মধ্যে অনেক মেম্বার, চেয়ারম্যান, অনেকজনের দ্বারা দ্বারে গেছিলাম, কেউ সবাই ওয়াদায় দিছিল কিন্তু কেউ সাহায্য করেনি। তো এরকম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো দিনকাল যাচ্ছে, সুন্দর চলতেছি বাবা মাকে নিয়ে। আর আমার হচ্ছে 3 ভাইয়ের মধ্যে আমার 2 ভাই নষ্ট। বড় ভাই মাদকাসক্ত আসক্ত, সে বাড়ি ঘরে আসে না, প্লাস হচ্ছে বাড়ি ঘরে কোনো টাকা পয়সা দেয় না। আচ্ছা। আর আমার ছোট ভাই সে যে কেসিনো খেলতো, অনলাইন জুয়া খেলতো, সেটা আর আমি জানতাম না। হুম। সেও আমার প্রজেক্টে ছিল, আমি জানতাম না। তো সেও টাকা পয়সা দেয় না, বাপ মায়ের দায়িত্বটা ছিল আমার প্রতি। তো হুম। আমি যাই বাপ মাও নিয়ে এবং এলাকার সমাজ নিয়ে আমি সুন্দরভাবে চলতেছিলাম।
হঠাৎ আমার গ্রামে এক মেয়ে বিয়ে হয়ে আসছে, আসার পরে উনি ক্যাসিনো খেলতো, খেলে ৭০,০০০ টাকা মারছে, মানে জিতছে। জানলেন কেমনে আপনি এটা? মানে প্রচার হয়ে গেছে আমাদের পাশ, মানে বাড়ির পাশেই। আচ্ছা, পরে চায়ের দোকানের সামনে কথাবার্তা হচ্ছে যে অমুকের বউ। এই লোক কি করতো? ও লোকও হলো কন্ডাক্টর। ও কন্ট্রাক্টর, আপনাদের এয়ারলাইনার। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তা আমি গেলাম কি দিয়া, কয় এক অ্যাপস দিয়ে। প্রিয় দর্শক, এখানে যে অ্যাপটার কথা এসছে সেই অ্যাপটা কিন্তু খুবই পরিচিত একটা অ্যাপ, এবং এই অ্যাপটা নিয়ে বিভিন্ন রকমভাবে পত্রপত্রিকায়, বিশেষ করে রথী মহারথীরা এটার বিজ্ঞাপন করেছেন, তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, এবং দুই একটা খুব প্রমিনেন্ট টেলিভিশন চ্যানেলে স্পোর্টসের সময় এই অ্যাপের বিজ্ঞাপনও গিয়েছে, যে অ্যাপটার কথা এখানে এসছে। এই অ্যাপটা নিয়ে কিন্তু এটার বিজ্ঞাপন কিন্তু প্রচুর হয়, আর এই অ্যাপের সবচেয়ে বেশি বিজ্ঞাপনগুলো হয় পর্ন সাইটগুলোতে। জি, তারপর আমি অ্যাপসটা নেই। ওইটা নেওয়ার পরে কি করলেন? নেওয়ার পরে এখন ওই আমাকে দেখায় দিল, শেখায় দিল যে বিমান উড়ায়, টাকা ২০ টাকা ধরলে বা ১০০ টাকা ধরলে, যদি বিমানটা ৫০ পর্যন্ত ওড়ে ৫,০০০ টাকা, ১০০ পর্যন্ত উঠলে ১০,০০০ টাকা, মানে যত টাকার অ্যামাউন্ট ধরবে অত। মানে ওখানে এমন একটা সিস্টেম, সেটা হচ্ছে শুধু টাকায় টাকা, মানে হচ্ছে টাকার ওখানে সাগর, যে যেভাবে ধরতে পারে। ধরতে পারে ৫০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০, যে যত টাকা ধরতে পারে। কিন্তু টাকাটা আপনি আনবেন কিভাবে? ওটা আবার ফির একটা লোক আছে, ডিলার আছে। এখানের অ্যাপের ডিলার মানে বলতে আপনার ডিলার সাথে পরিচয় হলো কিভাবে? ডিলারও এলাকাতে এখন আমাদের গ্রামে এখন ৮-৯ জন ডিলার, নাম বললে আমি সবার নামে বলবো, তারা নামগুলো বলে কোটিপতি। দেন, হ্যাঁ বলেন। ওরা কোটিপতি হয়েছে এখন, এক একজনে ২০ কোটি ৫০ কোটি টাকার মধ্যে মালিক হয়ে গেছে। জন হ্যাঁ, ও ৫০ কোটি টাকার উপরে মালিক। তারপর হচ্ছে আরেকজন, ও না হলেও অনেক টাকার মালিক। ও সিমে পরীক্ষা করলেই বোঝা যাবে, ও সিমে কোটি কোটি টাকা লেনদেন। তারপর আছে অনেকগুলো ডিলার। আচ্ছা। আমরা টাকা দেবো, যদি ২,০০০ টাকা দেই, শতকরা ২০ টাকা করে কেটে নেয়। এরা ডিপোজিট করার সময়, মোবাইলে ভরানোর সময়। আবার মোবাইল থেকে যখন যদি কেউ টাকা যেতে, তাও ২০ টাকা করে। আবার ওরা নাকি শুনছি ১,০০০ ১৫০ টাকা করে পায় কোম্পানি থেকে। তার মানে এটা একটা ইটস আ কাইন্ড অফ আঙ্গুরের থোকার মতো, এটা একটা থোকা, যেটার সাথে একটার সাথে আরেকটা কানেক্টেড। হ্যাঁ, একটার সাথে আরেকটা কানেক্টেড। ধরেন লোকালি যারা, তারা ন্যাশনালি কানেক্টেড, ন্যাশনালি যারা, তারা ইন্টারন্যাশনালি কানেক্টেড, আবার ইন্টারন্যাশনালি একদম সুপ্রিম যে, তার সাথে কানেক্টেড। সো এইভাবে এই নেটওয়ার্কটা তৈরি করা হয়েছে। চিন্তা করা যায় বাংলাদেশ সরকার ঘুমাইতেছে। আপনারা ধারণাও করতে পারবেন না এই সব জুয়ার বেটিং দিয়া বাংলাদেশে কি চলতেছে গ্রাউন্ড লেভেলে। আনথিঙ্কেবল। তারপরে? তারপর আমি ওই জগতে ঢোকার পরে ৫,০০০ ঢুকাই, ১০,০০০ ঢুকাই, ঢুকে যায়। আবার শুনি যে অমুকে ৩,০০,০০০ মারছে, অমুকে ২,০০,০০০ মারছে। তো ওই বলে আমিও খেলি। আমার একটা ধারণা ছিল, যদি আমি মোটা অঙ্কের টাকা পাই, তাহলে আমি একটা মসজিদে বা ভালো কাজের জন্য, আমার মূল উদ্দেশ্য ভালো কাজের জন্যই। মানে জুয়া খেলে ভালো উদ্দেশ্য। আমি ওকে। ওই এটা ইয়েতে যে জুয়া, করেছিলাম। এটা আপনি বুঝতেন ওই সময়টাতে? তখন ওই সময়টা, আর এই অ্যাপসটা আমার মনে হচ্ছে স্যার, এটা মনে হয় ওটা কিছু একটা করা আছে। যে যত ভালো নিয়েতে যাক, ওই অ্যাপসে গেলে সে আসক্ত, তাকে এমন আসক্ত করে ফেলে, বউ ভালো লাগে না, সংসার ভালো লাগে না, বাবা মা, মানে খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না। আচ্ছা, শুনি। তো এখন এভাবে খেলাতে খেলাতে আমাকে একজন একটা ১১ আনি স্বর্ণের চেন গিফট করছিল। সেটা হচ্ছে আমার মানে ওনাদের একটা বিল্ডিং করছিলাম, উনি আমাকে খুব কাজটা পছন্দ করে, উনি সৌদি আরব থাকতো, গিফট করেছিল। আমার বাইক ছিল, এফজেড বাইক ছিল। তো আমি ১ম এ যখন প্রায় ৫০-৬০,০০০ টাকার মতো হেরে ফেলছি, ফেলার পরে, প্রথমেই হেরে ফেললেন? হ্যাঁ, মানে ৫,০০০ ৭,০০০, এমন ওটা টাকা হারলে আর কিছু ভালো লাগে না। আমি যেমন কোনো নেশা খাইনি। যতটুকু জানি যে এই অন্য নেশার থেকে সবচেয়ে খারাপ জঘন্য নেশা হলো এই যে জুয়া। টাকা হারছি ৫,০০০, আর ভালো লাগতেছে না, শরীর ঘামা শুরু হয়ে গেল। মানে কই টাকা পাই, কি করি না করি, মানে কি বেশি না বেশি একটা মাথার মধ্যে এর মধ্যে কি জিতছিলেন ২-১ বার? হ্যাঁ, একবার হলো জিতছিলাম। জিতছিলাম যে ৩,০০,০০০ টাকা জিতছিলাম। তার মধ্যে সেই আইডিটা ওরা হ্যাক করে নিছে। মানে আমাদের যে আইডিটা দেয়, ওরা বুঝতে পারে যে কোন আইডি, ওরা চেক করে আইডিটা। খেলতেছি টাকা হলো কিনা। যদি টাকা হয়, অনেক সময় টাকা ওখান থেকে কেটে নেয়, আবার অনেক সময় আইডি হ্যাক করে ফেলে। তো একবার আবার পাইছিলাম ১,৫০,০০০ টাকার মতো পাইছিলাম। ওই টাকাটা বের করতে পারছি। বের করতে আবার খরচ হয়েছে ১০,০০০ টাকার মতন। এটা কোথায় আসে? এটা হচ্ছে ওরা ক্যাশও দেয় এবং বিকাশ নগদও ও, ওরাই দেয়? ওরাই দেয়। হ্যাঁ, ওদের কাছে আচ্ছা। নিয়ে দিলে ওরা উইথড্র করে দিলে ওরা দিয়ে দেয় টাকা। আস্তে, 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 আস্তে এমন আসক্ত হয়ে গেলাম, মোটরসাইকেলটাও বিক্রি করে দিলাম। আচ্ছা। দোষগুলো জায়গা জমি কিছু করিনি। ঘরে বসার মতন, থাকার মতন আসবাবপত্র করছিলাম। সেটাও বিক্রি করে দিই। লাস্টে থাকার যে একটা খাট ছিল, সেটাও বেচে দিছি। তো এগুলো করতেছেন, আপনার বউ কিছু বলতেছে না? হ্যাঁ, বলছে অনেক ইয়ে করছে। কিন্তু তাকে আর বলিনি যে আমি জুয়া জগতে। এটা এমন একটা জুয়া, ঘরে বইয়ের সাথে শুয়ে থেকেও খেলা যায়, বউ বুঝতে পারবে না। রাত দিন ২৪ ঘন্টা খেলানো যায়। গোল্ডের চেন কি করলেন? গোল্ড চেইন বিক্রি করে দিছি ৩০,০০০ টাকা মাত্রই। খেলতে, 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 খেলতে হঠাৎ করে এই খেলাটা বাদ দিলাম। একটা গেমসে আসলাম। ওটা তার কোনো এজেন্ট লাগে না। নিজে টাকা ঢুকানো যায়, নিজে টাকা বের করানো যায় বিকাশ নগর থেকে। তো ও, ওটা, বিকাশ নগদ এগুলোতে করা যায়? জি।
একদম ডিরেক্টলি আপনি টাকাটা দিবেন কিভাবে? অ্যাপসে যখন আমি ইয়ে করবো ওরা নাম্বার দেয়, ওখান থেকে এজেন্ট নাম্বার দিয়ে দেয়, ওই এজেন্ট নাম্বারে টাকা পাঠাতে হয়। আবার আমরা যদি টাকা উইথড্র করি তাহলে আমরা ওই আমাদের নাম্বার দিলে আবার ওই টাকা উইথড্র ওরা আবার ফির আমাদের বিকাশ নগদে দিয়ে দেয়। এই যে অ্যাপগুলোর কথা উনি এখানে বলছেন, এগুলো খুবই প্রচলিত এবং বহুল প্রচলিত অ্যাপগুলোর নাম আমি এখানে মিউট করলাম। কারণটা হচ্ছে আমার এই অনুষ্ঠান দেখে অনেকে ইন্সপায়ার হয়ে ওই অ্যাপগুলোতে ঢুকে যেতে পারেন। বহু অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে আছেন যারা হয়তো আমাদের এই অনুষ্ঠানগুলো দেখেন, হয়তো কিউরিয়াস হয়ে ওই অ্যাপগুলোতে ঢুকে যেতে পারেন। তো সেই জায়গা থেকে আমি নামগুলো মিউট করছি, এবং যদিও আমার এখানে আসলে প্রচার করা উচিত ছিল মানুষকে সচেতন করবার জন্যে। তবে একই জিনিস কেউ সচেতন হওয়ার জন্যে নেন, আবার একই জিনিস কেউ এক্সপেরিমেন্ট করতে গিয়ে নিঃস্ব হয়ে যান। তো আমি চাই না আসলে আ এই নামগুলো এখানে এভাবে এক্সপোজ হোক। মূলত যেকোনো জুয়ার বেটিং অ্যাপই আপনি বুঝতে পারবেন যে এটা আসলে এগুলোর কথা এখানে বলা হচ্ছে। জি, তারপরে? এখানেও অনেক টাকা নষ্ট করলাম। হঠাৎ করে জয়পুরহাটের এক বাড়ি জানি না, সম্ভবত উনি পরে পরিচয় দিয়েছে জয়পুরহাট। তো উনি আমাকে বলল যে, "স্যার আপনি আ থেকে বলছি, আপনি অ্যাপল কোম্পানির একটা ল্যাপটপ জিতেছেন। আপনি ল্যাপটপটা নিতে আগ্রহী হলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে।" তা আমিও খুশি হয়ে গেলাম যে আমি অনেক টাকা নষ্ট করছি, একটা ল্যাপটপ পাইছি, ঠিক আছে আমি ল্যাপটপটা। তা উনি আবার বলল যে, "ল্যাপটপ নিবেন না ল্যাপটপের পরবর্তী টাকা নিবেন?" আমি বললাম, "টাকা নিলে কত দিবেন?" কয়, "১,৮০,০০০ টাকা দেবো।" তা আমি বলছি, "আলহামদুলিল্লাহ একটুখানি স্বস্তি হবো।" আমাকে ডিপোজিট করে ১৪,৯৯৯ টাকা ডিপোজিট করতে বলল আমাকে। তা আমি এখন ওটার বুঝি নেই। এক কথা বলার সঙ্গে, সঙ্গে আমার কাছে টাকা নাই। আমার আরেক ভাইস্তের কাছ থেকে টাকা নিয়ে ১৪,৯৯৯ টাকা ডিপোজিট করে দেই। দিয়ে উনি বলল যে, "স্যার আপনি পুরস্কারটা পেয়েছেন। আপনার অ্যাকাউন্টে টাকাটা এড হয়ে যাবে। আমাদের নাস্তা মিষ্টি খাওয়ার জন্য আমরা অফিসে ৩ জন মানুষ আছি। আমাদের আরো কিছু টাকা দেন।" ওই খুশিতে আবার ৩,০০০ টাকা দিয়েছি। দিয়ে তাই আমার ওটা ব্লক করে দিয়েছি। থুইছে থেকে বের হইলাম। আর খেলি না। এখন এই টাকা উঠাই কিভাবে? এই টাকা উঠাই কিভাবে? তো এখন ওই আরেক ডিলার আমাকে বলল যে, "তুমি আরেকটা একটা গেম আছে। তুমি এই গেমটা নিয়মিত খেলো। তোমাকে আমি একটা সিস্টেম দেখাই দেই। তুমি তোমার পুনরায় টাকাগুলো তুলতে পারবা।" কি খেলা এটা? সেটা হচ্ছে ওটা একটা এস্কেভেটর পড়ে। মানে ৩ টে এস্কেভেটর পড়লে অনেকগুলো টাকা, অনেক টাকা দেয়। ৳২০ ধরলে ৳৭০,০০০ একজনে পাইছে। মানে ওটা এস্কেভেটর পড়তে হয়। ওটা হচ্ছে সল্ট খেলা। মানে ঝরঝর করে পড়ে। আর আমি যেটা খেলতাম সেটা হলো বিমান। হুম। শুধু বিমান। তো এভাবে খেলতে দেখি যে না কোনোটাতে রেজাল্ট আসতেছে না। এমন আসক্ত হয়ে গেলাম, আমার চেহারা আরো আগে সুন্দর আছিলাম আমি। আর মোটামুটি এলাকার এখন বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবার কাছ থেকে টাকা ধার নেওয়া শুরু করলাম। মিছা কথা বলে। কি বলতেন? যে আমি একটু সমস্যায় পড়ছি, আমাকে কিছু টাকা দেন। হুম। ২০,০০০, ৫০,০০০ মানে যার কাছে যেভাবে পাচ্ছি, হ্যাঁ? কেউ না করেনি। সবার কাছ থেকে এরকম মানে এমন কাউকে আর বাদ রাখলাম না টাকা নেওয়া। একেক দিন একেকজনের কাছ থেকে টাকা নিতাম। নিয়ে খেলে এমন হয়ে গেলাম, শেষে ওয়াইফকে পাঠালাম বাপের বাড়ি। উনিও বাপের বাড়িতে গেল। মেয়ে বাচ্চা হবে তখন। বাচ্চা হওয়ার আগে বাপের বাড়িতে গেল। তো যাওয়াতে আমি ঘরটাও বিক্রি করে দিলাম, থাকা ঘরটা। মানে এতটাই আসক্ত হয়েছি সেটা বলার মতো নয়। বিক্রি করে দেওয়ার পরে ওয়াইফকে আর জানাচ্ছি না। তো এই ঘরটা ভালো পজিশনে মোটামুটি করছিলাম। যদিও কিছু না কিনে থাকার আশ্রয়টা একটু করছিলাম টিন শেড দিয়ে, টিনের ঘরে। শুধু ঘরটা বিক্রি করছেন নাকি জমি সহ না বিক্রি? ঘরটা জমি বিক্রি করা তো কোনো আমার সুযোগ নেই, হ্যাঁ, না হ্যাঁ, জমির নামে হয় না এখনো। জি। তো এখন হচ্ছে আর ওইটুক জমি তো নিবেও না কেউ। এটাও শেষ করলাম। করার পরে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যার কাছে যেমনি পাচ্ছি মিছা কথা কয় অনেক মানে এক কথায় অনেক মিছা কথা বলছি। যে আমার টাকা ইমার্জেন্সি লাগবে। আমি একটা জিনিস কিনতেছি। মানে যাক যেভাবে বলার দরকার সেভাবে নিয়ে আমি খেলতাম। তো এমন পর্যায়ে হয়ে গেল খাওয়া-দাওয়া, ওয়াইফ তাকেও আর ভালো লাগতেছে না। তার কথা আর ভালো লাগে না। বাপ-মা তারা অনেক কান্দাকাটি অনেক মানে জানাশুনা হয়ে গেল আস্তে যে আমি জুয়া খেলাই। তারা আমাকে অনেক বুঝ-সুঝ দিল কিন্তু কারো কোনো বুঝেই আসে না। তো এখন আমি এইভাবে টুকটুক করে চলে হঠাৎ করে আমার কাজকামগুলা ডান-বাম থেকে সব মানে আওয়ামী লীগ পতন হয়ে গেল। কাজকামগুলো সব বন্ধ হয়ে গেল। তাও খেলা মানে কেউ যদি ১,০০০ দিত খাওয়ার জন্যে সেটা না খাইয়া মোবাইলেতে উঠাইতাম। এখানে একটা জিনিস একটু বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, উনি আসলে ব্রেইনের যে ব্যাপারটা উনি বারবার বলছেন যে আমার ঢুকলে আমি ওখান থেকে বেরোতে পারতাম না। আমি খুব সহজ করে আপনাদেরকে বলছি কারণ এই অনুষ্ঠানটা বাংলাদেশের আপামর জনসাধারণ দেখবে, গ্রামাঞ্চলের মানুষজনও দেখবে। কোনো একটা আসরে যখন কোনো চুটকি ধরা হয়, ধাঁধা ধরা হয়, ১০ জন মানুষ যখন না পারে তখন ব্রেনের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়ে যায় না? এটার উত্তর কি জানার জন্যে? এই যে কিউরিওসিটিটা, এটা এক ধরনের ডোপামিন রিলিজ হচ্ছে ব্রেন থেকে। তো এটার সঙ্গে যদি আপনার টাকা-পয়সা যুক্ত হয়ে যায়, তখন সেটা ডাবল ইন্টারেস্ট হিসেবে কাজ করে। তো আমি এইভাবে যদি না বলে আমি যদি আরো একটু জটিল করে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যারাই মূলত এই সাইটগুলো বানিয়েছে, যারা মূলত এই গেমগুলো বানিয়েছে, তারা খুব ভালো করেই জানে যে ব্রেন আসক্ত হয় কোন বিষয়ে। ব্রেনকে আসক্ত করতে হবে কিভাবে এবং কোন ধরনের মানুষের জন্যে কী ধরনের গেম এখানে রাখতে হবে।
সব কিছু অ্যানালাইসিস করেই তারা এই কাজটা করেছে। যে কারণেই আমাদের এই সহজ সরল মানুষ যারা গ্রাম অঞ্চলের মানুষগুলো, এরা যখন ওটার মধ্যে ঢুকে যায়, ওরা ওখান থেকে বেরোতে পারে না। কি মানে ভয়ঙ্কর একটা লাইন বলেছে, আপনি খেয়াল করেছেন? যে পাশে বউ আছে, বউকে ভালো লাগছে না। সংসার আছে, সংসারকে ভালো লাগছে না। কারণ ওর যে ভালো লাগবে না সেটা কিন্তু খুবই সায়েন্টিফিক। কারণ ওর ব্রেনটাকে ওইভাবে ট্রিক করে ফেলা হয়েছে, ব্রেনটাকে ওইভাবে হ্যাক করে ফেলা হয়েছে। যেটা ওনার মতো মানুষের জায়গা থেকে স্টাডি করে বোঝা বা পড়ে বুঝে ওখান থেকে সতর্ক হওয়া সম্ভব না। এই জন্যেই ১ম টার্গেট হলো ওরা, যারা সহজ সরল, নিজেদের ঘর পর্যন্ত বিক্রি করে দিতে পারে। এই যে ভদ্রলোক এখানে আছে, এটা শুধু একজনের গল্প না, বাংলাদেশে এরকম শত শত লক্ষ লক্ষ মানুষের গল্প। গল্পটা কেবল শুরু, সামনে যে ও কী করেছে আপনি চিন্তাও করতে পারবেন না। জি, তারপর? তো শুধু আমি নই, আমার গ্রামের মধ্যে না হলেও 200 জন এরকম বাড়িঘর ছাড়া হয়েছে, আমার আপন ছোট ভাই সহ। জাগা জমিন, কারো গরুর খামার ছিল, কারো ছাগলের খামার ছিল, কারো কেউ ভালো পজিশনে ছিল, কেউ কেউ জাগা জমিনও বেচে, যার জাগা জমিন ছিল তারা বিক্রি করে। মানে এক কথায় এই গেমসটা আমি যতটুকু দেখলাম জানলাম যে সারা বাংলাদেশে না হলেও মানে যত মানুষ আছে তার থেকে 50% মানুষেরও বেশি এই জগৎটার মধ্যে। আর ফকির যারা হয়েছে আমার মতন, আমার থেকেও ফকির, আমি যে ফকির হয়েছে আমার থেকেও আরো হাজার হাজার লাখ লাখ আমার চোখের সামনে আমাদের গাইবান্ধা জেলাটার মধ্যে অনেক বাড়িঘর ছাড়া, মানে কেউ আর বাড়িঘরত নাই, জাগা জমিন বিক্রি করে বাড়িঘর বিক্রি করে বউ বাচ্চা নিয়ে একবারে তারা দেশ ছাড়ি চলে আসছে, জেলা ছাড়ি। তো এখন বিষয়টা হলো টাকা তোলার একটা চিন্তা। টাকা তো দেয়, গেমসে টাকা দেয়, কিন্তু টাকাটা তো তোলা যাবে। মানে একটা নিয়ত করে ঢুকি যে টাকা বিমান উড়াবো, বিমান তো 1.50 তোলে, 1.2 তোলে, তো এলো আমি 1.5 তুলে নেব, এরকম একটা মনস্তাব নিয়ে টাকা রিচার্জ ডিপোজিট করি। কিন্তু ওখানে গেলে ওই মানে 2-3 দিন মারে, মানে এমন আসক্ত করে যে এই পুঁতি দানে ধরতে মন চায়, পুঁতি দানে মানে টিপটে পুঁতি দানে ধরা ধরা পড়ে। এবার টাকা হাঁটতে 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 লাস্টে গ্রামের মধ্যে আর কারো কাছে মানে দেনা করা আর বাদ রাখলাম না। একেবারে হাওলাত সুদের পর লাভের পর মানে মসজিদের কাজটা যে অবস্থায় আছিল, আমি এই জগতে আসার পর ওই অবস্থায় স্থগিত রইল। সাংবাদিক ভাই যারা আছেন, আপনারা চাইলে এটার উপর খুব ইনভেস্টিগেটিভ কাজ করতে পারেন। এটা কিন্তু খুবই লার্জ একটা সেক্টর, নীরবে নিভৃতে কিন্তু মানুষকে খোকলা বানিয়ে ফেলছে। জি, আমি যেহেতু সাধারণ মানুষকে নিয়ে কাজ করি, আমার জায়গা থেকে মনে হয়েছে যে এই জায়গাটা খুবই অ্যালার্মিং একটা জায়গা। গ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ বিচার সালিস করতাম, মেম্বার চেয়ারম্যানেরা দায়িত্ব দিত, মানে একটা খুব একটা ভালো পজিশনে ছিলাম। এই জুয়ার জগতে এসে মানে ওই দিকেও মান সম্মান, গ্রামের লোকও বুঝতে পারলো যে আমি জুয়ায় আসক্ত হয়ে গেছি, খেলাধুলায় আসক্ত হয়ে গেছি। তে ওই অবস্থাতেই বাড়িতে কিছুদিন থাকলাম, থাকতে থাকতে এখন পাওনাদার একটা চাপের মধ্যে পড়ে গেলাম। কত টাকা দেনা তখন পর্যন্ত? তখন পর্যন্ত আমার টাকা ছিল 7 লক্ষ টাকার মতো ঋণ করছিলাম। আচ্ছা। ঋণ করার পরে আমার বড় ভাই, সে বাড়িতে থাকে না, দেশের বাইরে থাকে, তাদের ঘরটা ফাঁকা ছিল, আমি সেখানে থাকতাম। ওয়াইফকে নিয়ে আসছি, নিয়ে আসিয়ে বলে দিনটা আবার মানে সুন্দর করে একটু আবার মানে জুয়ার জগৎ থেকে বের হয়ে যায়, একটু মানে ভালো পজিশনে চলার চেষ্টা করলাম। আমি একটা কাজ পাইলাম কুমিল্লাতে, কাজটা ধরলাম, ধরার পরে কাজটা কিছুদিন করলাম, করার পরে ওই জুয়াতে আর নাই, আমি জুয়া থেকে একটু বের হয়ে আসছি। তো এই বাড়িতে আসছি, আসিয়া আবার শুনি যে অমুকে কালকে 30 লাখ টাকা মারছে। ইস! তা আমি কই যে আমি তো অনেক টাকা হারছি। ওরা আবার ওই ডিলারে আবার একটা প্রচার পাঠা দিল, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে একটা পেছনে পাঠিয়ে যে ভাই যারা পুরান আইডি যা লস করছেন তার 30% মানে কোম্পানি দিচ্ছে। আমাকে অনেক লোভ লালসা দিয়ে আবার ওই জগৎটার মধ্যে নিয়ে আসলো, কিন্তু এটা মিথ্যা কথা, তারা আমার সাথে একটা প্রতারণা করছে। নেটফ্লিক্সের মোস্ট পপুলার সিরিজ আপনারা নিশ্চয়ই দেখেছেন, স্কুইড গেম, আমি যদি ভুল না বলে থাকি। দেখেছেন নিশ্চয়ই? এটা 2টো সিরিজ এসছে। না দেখলে দেখে নেবেন যে আসলে মানে এই বেটিং বা জুয়া আসলে কোন লেভেলে হতে পারে। এটা আমার কাছে মনে হয় এটার চাইতেও আমি ভয়ানক একটা মানে ছবি দেখেছিলাম অনেকদিন আগে। এই ছবিটার নাম হচ্ছে 13। আপনারা যদি সুযোগ পান তাহলে দেখে নেবেন। এটা পাশ্চাত্যের কোনো মুভি না। সম্ভবত এটা পাশ্চাত্যের মানে আমরা পাশ্চাত্য বলতে যে হলিউড বুঝি, সে হলিউডের মুভি না। যদি পান তাহলে আপনারা দেখে নিন একটু গুগলে সার্চ করে, তাহলে বুঝবেন। আমার কেন যেন মনে হয় 13 এর উপর ইন্সপায়ার করে স্কুইড গেমটা করা হয়েছে। তো এই জুয়া বা বেটিং এগুলো আসলে মানুষকে কোন লেভেলে নিয়ে যেতে পারে। তো এই দুটো যেই যেই মুভির কথা আমি বললাম বা আপনার সিরিজের কথা বললাম সেটা মূলত করা হয়, এখানে কিন্তু দেখবেন যে টার্গেট পিপল আছে। যে কারা আসলে জীবনটাকে বাজি রেখে জুয়া খেলবে, যাদের কাছে জীবনের কোনো অর্থই নেই। সেম জিনিসটাই করা হয় প্রত্যেকটা বেটিং সাইটে। প্রত্যেকটা বেটিং সাইটের টার্গেট পিপল আলাদা, আলাদা। তারা চিন্তা করে এই গেমটা কে খেলবে? এই গেমটার টার্গেট গ্রুপ কারা? বা এই গেমটা কাদের জন্য বানানো? ওখানে যেমন টার্গেট গ্রুপ থাকে খুব এক্সট্রিম লেভেলে, যাদের জীবনের প্রতি কোনো মায়া নাই, যারা জীবনে বেঁচে থাকলে আ একটা মানে এতগুলো ঋণ শোধ করে তারপরে বেঁচে থাকতে হবে। তো সেজন্য তারা গেমটা খেলে। ঠিক একইভাবে এই যে আজকে আমাদের এই গেস্টের মতো যিনি এসছেন, তাদেরও
একটা না একটা লাইফ আছে, সেই লাইফে টার্গেট করেও কিন্তু আবার এই বেটিং সাইটগুলোতে গেমগুলো বানানো হচ্ছে। আমার মনে পড়ে, আমি যদি ভুল না বলে থাকি, আমি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান সম্ভবত ঢাকা এফএমে একটা অনুষ্ঠান করেছিলাম, অনেকে খোঁজ করলে পাবেন। ওখানে একজন মানুষ, একজন ইমাম এসে কনফেস করেছিল। উনি কোনো একটা ক্যান্টনমেন্ট মসজিদের হেড ইমাম ছিলেন। জুমার নামাজ পড়াবেন, জুমার নামাজের পড়ানোর আগ মুহূর্তে উনি পালিয়ে এসেছিলেন। কারণটা হচ্ছে উনি জানেন যে জুমার নামাজের পরে ওনাকে মুসল্লিরা ধরবে। উনি জুয়া খেলেন এবং অনেক বেশি পাওনাদার ওখানে আছে। এবং ওনার তেলাওয়াত এতটাই শ্রুতিমধুর ছিল, আমি মুগ্ধ হয়ে শুনেছিলাম যে এই ধরনের মানুষও জুয়াতে আসক্ত। তো এটা আসলে আম নীরবে নিভৃতে আমাদেরকে আসলে খোগলা বানিয়ে দিচ্ছে। ঠিক আছে? জি ভাই, তারপর? তো এখন আমি আবার ওই জগতে ঢুকে গেলাম। আবার? আবার হ্যাঁ, মানে ওই যে আমাকে টাকাটা, যে টাকাটা আমি লস করছি সেই টাকাটা দিবে, এবং আমাকে একটা ভিডিও পাঠিয়ে দিল। ওই বিমান ওরা মুখ দিয়ে যেটা বলতেছে এবারকার 3-এ উঠবে, 3-এ উঠে ফেটে যায়। ওরা বলতেছে 5-এ উঠবে, 5 মানে ওরা যা মুখ দিয়ে বলতেছে ওইভাবেই বিমানটা মানে উঠতেছে। তো ওদের কথার সঙ্গে আর হলো কম্পিউটারে যেটা করে সেটা একদম হুবহুব মিল, এক বিন্দু এদিক ওদিক নাই। তো আমি ওটাকে বিশ্বাস করে নিলাম। প্রথম 2 দিন আমাকে দান দিল। 5,000 টাকা একজনের থেকে নিয়ে উঠাইছিলাম, আমাকে টাকা দিল হলো 16,000। এটা 16,000 টাকা জিতলাম। জিতে পরের দিন আবার দিছিল 10,000 টাকা, 2,000 টাকা তুলছিলাম, 10,000 টাকা দিছি। তারপর থেকে যে আবার নেওয়া শুরু করলো, ওই টাকা নিতে নিতে আবার আসক্তত পড়ে গেলাম আমি, যে টাকা পাবো 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 কয়ে যে কাজটা ধরছিলাম, এই কাজের টাকা পয়সা মানে এক কথায় কাজও আমার হাত থেকে হাতছাড়া হয়ে গেল। কাজের টাকা পয়সা ভাঙিয়ে ফেলছি, নষ্ট করে ফেলছি। তো করতে করতে ও কাজও শেষ। তো হঠাৎ করে আমার বাপ মা, এখন তো আমি ছাড়া সংসারের মধ্যে তাদের খাওয়ানো পড়ানোর কেউ নাই, তো তারাও একটু কান্দাকাটি করতো, যদিও আমাদের মানে বাড়ি ভিটেটুকু ছাড়া আর কোনো জমা জমি নেই। আমার বাবু কৃষিকাজ করতো, তার বয়স হয়ে গেছে, সেও কৃষিকাজ করতো। তো যাই হোক, আমি এক পর্যায়ে এই খেলতে খেলতে 12 লক্ষ টাকা ঋণ হয়ে গেলাম। 12 লক্ষ টাকা ঋণ হয়ে গেলাম। তাই আমার মা আমাকে আমার হাত পা ধরে কান্নাকাটি শুরু করলো, যে বাবা, আমাদের তো কিচ্ছু নাই বেচার মতো, দেওয়ার মতন। এই যে তুমি এই জগতে ঢুকছো, সব শেষ করে ফেললা, তো আমাদের পালবে কে, বাঁচাবে কে, খাওয়াবে কে? তো আমার কোরআন শরীফ নিয়ে শপথ করাইলো। তো এখন এর আগে আমার বাড়ির পাশে আরেকটা ছেলে আছে, সে 3 বার কোরআন শরীফ নিয়ে শপথ করিয়াও খেলে। তো আমাকে বললো যে অমুকে কোরআন শরীফ নিয়ে শপথ করে খেলে বাবা, কিন্তু তোর পা ধরে কই, আমি তোর মা, তোর মা হয়ে তুই ছেলে, তোর পা ধরে কই তুই আর কোনোদিন খেলিস না। এই গ্রামটার মধ্যে একটি লোকও টাকা এই গেমস খেলে জিততে পারে নাই, সবাই ফকির হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, বাড়িঘর দিয়ে ছাড়া হয়েছে। আমাদের সবাই সম্মান করতো, ইজ্জত করতো, আর আজকে আমাদের কেউ দাম দিচ্ছে না। তো এ বাবা এই জগৎ থেকে বের হয়ে যায়। তা আমি যাই হোক, এই কিছুদিন আগে, মাস 2 হবে, আমার বউ আবার প্রেগনেন্ট, বাচ্চা পেটে। তে আলট্রাসাউন্ড করছে, করে দেখে যে বাচ্চার মাথা উপরের দিকে, মানে নর্মাল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এর আগে হলো আমি বিয়ে করছি দরিদ্র, গরিব, মানে টাকা পয়সা আমার আছিল অনেক। আমি বিয়ে করছি, মেয়েটার বাবা নেই। আর মেয়েটার বাবা নাই, মেয়েটার মা গার্মেন্টস করে। তাদের নিজস্ব বাড়িও নেই। তো এই এখন বাড়িও নেই, মানে টাকা পয়সা আছে, তাকে ভালো রাখার জন্য আমি যে এটা সোয়াব, যে হুম, গরিবের ঘরে একটা মেয়ে বিয়ে করলেও এটা হুম, সোয়াব, ভালো কাজ। তো বিয়ে করে নিয়ে এসে মেয়েটা খুবই ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে পর্দাশীল, সব মিলিয়ে ভালো। তো এখন এই কিছুদিন আগে তো আমি জুয়া একবারে টোটালি বন্ধ করে দিলাম। হুম, মানে মার কথা শুনে কোরআন শরীফ নিয়ে শপথ করে ওয়াদা করে একবারে জুয়া ইন টোটাল বন্ধ করে, মানে শেষ সময় সবকিছু হারিয়ে আমি জুয়া মানে বন্ধ করে দিলাম। হুম, তো ঋণ, অনেক ঋণ। তে এখন যেহেতু আমার বউ, তাকে সিজার করাতে হবে, আর সেও আমার বিয়ে করছে আমি কুমিল্লাতে, মুরাদনগরে। তো বউকে পাঠিয়ে দিলাম ওখানে। বা বউ যাওয়ার একটু দেখছি যে আমার আর্থিক সংকট, আমি সব মিলিয়ে টাকা পয়সা হয়তো যদি সিজার করা লাগে কিছু দিতে পারবো না। হুম, তো বউ সে, তার মা এসে তাকে নিয়ে গেল। তো এখন আমি বাড়িতে থাকি। তো এ পাওনাদার আসে, ও পাওনাদার আসে, মানে ঋণ করছি, অনেক পাওনাদার আসা শুরু হয়ে গেছে। বাড়িতে থাকার মতন আর কোনো ক্যাপাসিটি নেই। তো আমি কি করলাম, আমি এমন এক মানে এমন এমন লোকের কাছ থেকে টাকা নিচ্ছি, কোথাও যে যাবো সেরকম স্কোপও রাখিনি, মানে সব স্কোপ আমি মানে সবার কাছ থেকে টাকা নিয়ে এই জুয়ার মধ্যেই নষ্ট করে ফেলছি। হুম, তো এখন এখানে আসছি, যার কাছে আসছি সেও কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর থেকে শুরু করিয়ে ফোরম্যান, মিস্ত্রি, হেল্পার, লেবার সবাই জুয়া খেলে। মোবাইল, শুধু মোবাইলের জুয়া। আমি পলে আসছি বাড়ি থেকে, হুম, কাউকে না বলেই ভোরবেলা বাড়ির পেছন দিয়ে আমি পলে আসছি। অথচ আমি, আমার একটা সময় ছিল যে আমার নাম বললেও অনেক দোকানে 10-20 হাজার টাকার বাজার সদাই দিত। তো এই অনেক পাওনাদার আমার বাড়িতে যায়, দিনে যায়, রাতে যায়, যে আমাকে খোঁজে। অকল্পনীয় টাকা মানুষের কাছ থেকে ঋণ করে নিয়ে এই টাকাগুলো নষ্ট করছি।
আসার পরে 2 দিন 3 দিন কাম করার পর আমাকে একটি টাকাও দিল না। এখন আমার বাড়িতে কিস্তি আছে, মাসিক কিস্তি আছে একটা, আর সাপ্তাহিক কিস্তি আছে একটা। মাসের কাছ থেকে যেগুলো সুদি লাভে নিছি এগুলো বাদেই ব্যাংক লোন নিয়েও আমি এই টাকা নষ্ট করছি। একজনের কাছে 20টা টাকা চাচ্ছি আমি, সেও তারও দেওয়ার মতন মানে ইয়া নাই। তো এইদিকে আমার ওয়াইফের বাচ্চা হবে, মানে ডেট হয়ে গেছে 5 তারিখ, গত মাসের 5 তারিখের ডেট। আমি 8 তারিখে ফোন দিলাম, কয়েক ডেট তো ওভার হয়ে গেছে, বাচ্চা 100% সিজার করাতে হবে, আমার কাছে নাই একটি টাকা। তো এখন বাড়ি থেকে যে আমার বাবা মা 2 টাকা দিবে তাদেরও এই ধরনের সমর্থন নেই। হুম। তো হঠাৎ করে আমি এক চায়ের দোকানে শুনি গল্প করতেছে, এক মহিলা বলতেছে এক টোকাইকে যে তুই যদি একটা বাচ্চা দিতে পারিস তোকে 2 লাখ টাকা দেওয়া হবে, তুই একটা বাচ্চা এনে দিস আমাকে। আমি কথাটা শুনছি, শুনে কতক্ষণ পরে আমি কাজে যদিও কাজ করতে পারি না, যতটুকু পারি করি। তো করতে করতে ভাবতেছি যে আমার এই ওয়াইফ, তাকে সিজার করাতে হবে। ওখানে বলছে যে প্রায় 25-26 হাজার টাকার মতো লাগবে সিজারটা করাতে। আর আমার ওয়াইফের শাশুড়ি ওরকম ক্যাপাসিটি নাই 25-26 হাজার টাকা দিবে। উনিটাও বলছে যে আনি দিবে তাকেও 20 হাজার টাকা দেওয়া হবে। তো এখন আমি চিন্তা করলাম, আমার শাশুড়িও ফোন দিয়ে বলতেছে যে বাবা তুমি টাকা কোনখান থেকে ব্যবস্থা করো কিছু টাকা, আমি তো সব টাকা দিতে পারবো না, আমার তো ছেলে নেই, একটাই মেয়ে। আর আমি যে 2 টাকা 5 হাজার টাকা বেতন পাই, আমার ঘর ভাড়া 3 হাজার টাকা, আর আমি 2 হাজার টাকা দিয়ে মাসে টুকটাক করে খাই, কিন্তু আমার তো আর ক্যাশ কেপিক্যাল নাই। তো আমি যদি একটি টাকা যে দেবো এই ধরনের ক্যাপাসিটি, মোবাইলে 20 টাকা আছে সেটাও আমি দিতে পারিনি। যখন আমি শুনলাম তখন আমি চিন্তা করলাম যে আমার তো অনেক ঋণ, তো এই যদি এই বাচ্চারা দেই, আর সিজার করাতে তো টাকা নেই। দেখ আল্লাহর নসিবে যা রাখে রাখে, যদি আমার ঋণগুলো শোধ হয় আমি তো ভালোই হয়ে গেছি, আর জুয়া খেলাবে না কোনো দিন। তো যাকে বাচ্চারা, আমি বাইরে থেকে বাচ্চা আরও নিতে পারবো, কিন্তু বাচ্চারা দিয়ে আমি ঋণ অন্তত বাড়ি যেতে পারতেছি না, আমি ঠিক মতো শান্তিতে নাই, মানে সব মিলিয়ে অশান্তির মধ্যে আছি, বউ আমার বাড়িতে আসতে পারবে না। তো বাচ্চাটা দিয়ে মানে এটা বউকে বললে বউ তো মানবে না কখনো, তারপরও আমি এটা নিজে নিজে চিন্তাধারা করছি। করে ওই মহিলা আবার যে বাচ্চা নিবে তাকে ডাকলো। তো উনি গল্প করলো, কয় উনি অনেক প্রভাবশালী, ওনার কারখানা আছে। তো আমি বললাম যাক আলহামদুলিল্লাহ, তাহলে যদি আমার ঋণগুলো শোধ করে দিতে পারে তাহলে আমি এটা একটা রিস্ক নেব। তো উনি আসলো, আসিয়া বলল যে বলেন আপনাকে কি দিতে হবে। আমি বললাম দেখেন, আমি তো বাচ্চা তো যদিও আমার ওয়াইফের সঙ্গে শেয়ার করে নেই, বাবা মা কারোর সঙ্গে শেয়ার করে নেই, আমার ব্যক্তিগতভাবে আমি এটা সিদ্ধান্ত নিছি, যেহেতু আমি ঋণ, আর আমার ঋণ দেওয়ার মতন কেউ নেই। তা আমি এই সিদ্ধান্ত নিছি। এখন আমার ঋণ, আপনার ঋণ কত টাকা? তা আমি বললাম আমার ঋণ আছে সব মিলিয়ে 12 লক্ষ টাকার মতন। কয় না সেটা তো দেওয়া সম্ভব নয়। তো এই আপনি মানে কি নিম্নতমে কন। তা আমি বললাম দেখেন, আমি একটা যে বাচ্চা দেবো আমার ঋণের কারণে দেবো, তাছাড়া আমি দিতাম না। তো ঠিক আছে, আপনি আমাকে 3 লক্ষ টাকা দিবেন, আর সিজার করাতে যা লাগবে সব আপনি দিবেন। এভাবে বলছি। তো উনি কোন এক মহিলার সঙ্গে কথা বলল, কথা বলার পরে তো এই মহিলা কয় ওনাকে দাও, আমাকে দিতে বললো ফোনটা, আমার সঙ্গে বললো কয় ভাই আমার তো বাচ্চা নাই, আমাদের সংসারটা নষ্ট হয়ে যেতেছে, আপনাকে 1 লাখ টাকা দেওয়া হবে। আমি বললাম দেখেন, 1 লাখ টাকা আমি তো বাচ্চারা দিচ্ছি, দেব টাকার জন্য, আমার ঋণের জন্য, কিন্তু আপনার 1 লাখ টাকা আছে, ঠিক আছে আমি ভেবে দেখি কি করা যায়। মানে তখন আর ওনাকে কিছু বলিনি। তো উনি অনেকক্ষণ আমার সঙ্গে বুঝ টুজ দিয়ে কথাবার্তা, বাচ্চা সিজার করতে 60,000 লাগবে, 70,000 লাগবে, ভালো হসপিটালে সিজার করাতে হবে, অনেক কিছু দিয়ে বললো যে এবং 1 লাখ টাকা দেওয়া বা সিজার। আমি বলছি ঠিক আছে ভাই, আমি কারোর সঙ্গে শেয়ার করি নেই, আমি আগে শেয়ার করি বিষয়টা। কিন্তু আমি তো জীবনেও তো এই ভাবিনি যে ওরা 1 লাখ, ভাবছিলাম যে ওরা প্রভাবশালী, মানে একটা অর্থনৈতিক আমার টুকটাক যে ঝামেলাগুলো আছে তারা মিটিয়ে দিবে, এই ধরনের চিন্তা করে দিতে চাইছিলাম বাচ্চাটা। তো হঠাৎ করে পরের দিন 15 তারিখে ফোন দিল যে হসপিটাল ভর্তি করাতে হবে, আমার ওয়াইফ সিরিয়াস সমস্যা। তা আমি আর প্রায় 5-7 জায়গায় ফোন দিছি, কোনো জায়গায় 500 টাকাও আমি, কোনো জায়গায় 500-1,000 টাকা আমি কোনো জায়গাতে পাইনি, আর পাওয়ার মতন ক্যাপাসিটিও নাই। তে মানে কান্দাকাটি অলরেডি। আমার মাকে ফোন দিয়েছি, তারাই শুনি যে তারা না খায় আছে, তারা দিবে কোত্থেকে। খুব একটা আমার খুব ভালো অবস্থান ছিল, এমন অবস্থানে নামিয়ে গেছি সেটা একেবারে টোকার থেকে, মানে একদম যার থেকে আর নিচে কিছু নেই। তে হঠাৎ করে বাধ্য ওই লোকের নাম্বারে ফোন দিলাম, যে লোকটা 1 লাখ টাকা দিতে চাইছে আমাকে বাচ্চা। ওই লোকটাকে ফোন দিলাম, ভাই আমি, আপনি টাকা পয়সা যেমন তেমন আমার ওয়াইফ হসপিটালে ভর্তি করছি, আপনি আমাকে 2-3 হাজার টাকা দিয়ে একটু হেল্প করেন। তো উনি বললো যে না, বাচ্চা না দেওয়া পর্যন্ত টাকা দেবো না। তা আমি বললাম দেখেন, আমি তো এর আগে আপনাকে বলছিলাম যদি হয় তাহলে বাচ্চা আমি এখানে আনতাম, আনি হসপিটালে আপনারা তত্ত্বাবধানে আপনারা দেখে শুনিয়েই অপারেশন করাতেন। তো উনি বললো যে বলেন আপনি বাচ্চা নিয়ে আসেন, বাচ্চা না নিয়ে। আমি বললাম যে এখন হসপিটালে, তো আপনি চলেন একটু আমার সাথে চলেন হসপিটালে, যেহেতু নিয়ে গেছে আমার ওয়াইফকে, হসপিটালে চলেন। তো উনি কোনো মতেই রাজি হলো না, বাচ্চা না দেওয়া পর্যন্ত একটি টাকা উনি দেবে না। তা আমি ফোনটা কাটে দিলাম, যে কোনো আর কুল কিনারা পাইলাম না।
মানে অনেক জায়গায় ফোন টোন দিছি, কোনো জায়গায় কোনো কেউ মানে 2-4-5 হাজার 500 টাকা দিয়ে হেল্প করবে, যা করেনি। তো এই যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর হয়তো অশেষ রহমতে আমার শাশুড়ির যে এখানে ভাড়া থাকে তার পাশে এক মহিলা আছে। তো উনি যাই হোক বাবার বাস থেকে বিভিন্ন জায়গাতে হাওলাত বরাত করে নিয়ে আমি এর মধ্যে 1টি টাকাও দিতে পারিনি। যাই হোক হসপিটাল নিয়ে যা অপারেশন মানে যা যা করার লাগে করাইছি। করা তাই এই লোক আবার পুলিশের যে একটা বাহিনী না কি যেন একটা বাহিনী আছে, এখানে উনি জব করতেন। ইনি এখন আমাকে বাচ্চা শুনছে, তা আমার শোনার পরে যে এখন সিজার টিজার করে বাচ্চা আছে, এখন আমাকে ধরছে আপনাকে বাচ্চা দিতে হবে। আমি বলছি না। আপনি বাচ্চা দেন 1 লাখ টাকা দেওয়া, মানে এখানে আমাকে একটা মানে হুমকি ধামকির মধ্যে একটু ইয়ে রাখছিল। তো আমি বলছি না, বাচ্চা আর দেওয়া না। বাচ্চা আমি যেটা বলছিলাম যে আমার ঋণ শোধ হবে, আমার ঋণ যেহেতু শোধ হবে না, আর আমি এই বিষয়টা কাউকে শেয়ারও করিনি। তো এক লোকে বললো যে উনি বাচ্চা নিতে চাইছে না, যে 1 লাখ টাকা দিতে চাইছিল সে টাকাটাও দিল না হয়, বাচ্চাটা নিয়ে তোমাকে বিদায় করে দিলে হয়, তুমি এখান থেকে চলে যাও, নাহলে তোমাকে আটকেয়া তোমার ফ্যামিলি নিয়ে এসে তোমার কাছ থেকে বাচ্চা নেবে। তা আমি ওখান থেকে সরে আরেক জায়গায় গেছি, যখন এখন আপাতত আছি। হসপিটাল থেকে আসছে বাসায় আসিয়া আমার কাছ থেকে 500 টাকা চাইছিলাম, আমি সেটাও দিতে পারিনি, যে বাচ্চার টিস্যু বা আরও অনেক কিছু লাগবে, ওষুধ বাড়ি যেহেতু সিজার করেছে, সেলাইটা কাটতে যাবে। তো এখন সব মিলিয়ে এই জুয়া খেলা আমি আর আমার ছোট ভাই, আপন ছোট ভাই, সেও বাড়িঘর দিয়ে ছাড়া, সে আরো 3-4 বছর আগ থেকেই সে বাড়িঘর দিয়ে ছাড়া হয়েছে, তার ভিটার মাটিটাও নাই এখন। ঘর তো নাই, মাটি যেগুলো ছিল মাটিগুলোও বিক্রি করে দিচ্ছে আরেকজনের কাছে, এই জুয়া। বাচ্চা কই? তারা বাবার বাড়িতে। তো এখন কুমিল্লাতে আছে, বাড়িতে তো নিতে পারবো না, নেওয়ার কোনো ক্যাপাসিটি নাই, আর আমি ওখানে যাইতে পারতেছি না, এমন যাইতে পারতেছি না, ওখানেও অনেকজনের কাছ থেকে আমি টাকা নিয়ে জুয়া খেলছি। মানে এখন ভালো হয়ে গেছি, শেষ একদম সব শেষ করে ভালো হয়ে গেছি। এখন এখন কত টাকা হারছেন এখন পর্যন্ত? এ পর্যন্ত আমি আমার হিসেবে 1,30,00,000 টাকার উপরে। এত টাকা পাইলেন কই আপনি? আমি আমার ইনকামের টাকা, আমি কনস্ট্রাকশনে এখনো মানুষের কাছ থেকে আমি টাকা পাইতাম, আর একটা করে কাজ দিতাম। আমি বড় কন্ট্রাক্টর ছিলাম, 300 লেবার আমার খাটতো। আমি আমার এলাকার মধ্যে আমি গরু জবাই করে, খিচুড়ি রান্না করে, সাহাফতে বগুড়া থেকে 4টা-5টা করে বাস নিয়ে গিয়ে আমি লোক নিয়ে যেতাম। আমার একটা নাম ছিল, খুব একটা ভালো একটা পজিশনে ছিলাম, খুব নাম ছিল। আমার কাজ চলতো, 8-9টা কাজ চলতো। এই লোক নিয়ে কোথায় যেতেন? কাজ করতাম কুমিল্লাতে, তারপর চিটাগং এয়ারপোর্টে, মানে বড় বড় প্রজেক্ট ধরতাম, ব্রিজের কাজ, রাস্তার কাজ। আমি যে কাজগুলো করতাম এগুলো আমার বিলে আসতো 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি টাকা, শুধু আমার কাজের বিল, লেবারের বিলেই। অনেক বড় বড় প্রজেক্টে কাজ করছি আমি, খুবই ভালো একটা অবস্থানে ছিলাম। কেউ আসলে কারো বিয়ে শাদী চাপলে আমি তাকে 5,000 10,000 টাকা দিতাম। কারো কোনো মসজিদে মাহফিলের জন্য আসলে তাকে দিয়ে দিতাম, কোনো ইতিমখানার জন্য আসলে, মানে আমার হাতটা এতটুকু, আমি নিজের ভাত, অনেক ভিক্ষুক আসলে যে ভাত খাইতে বসছি, ভাত নাই আর পাতিলে, আমার ভাতটুকু আমি দিয়ে দিতাম। আর সবচেয়ে বড় কষ্টের বিষয় একটা, যে আমি যখন ভালো ছিলাম, আমার কাছের যাদেরকে আমি আমি একটা প্যান্ট কিনলে তাদেরকেও একটা প্যান্ট দিতাম, আমি একটা শার্ট কিনলে তাদেরকেও একটা শার্ট কিনে দিতাম, আমি মাছ কিনলে তাদেরকেও মাছ দিতাম। আর আমি বিপদের কালে তাদের কাছে আমি 5টি টাকা কারো কাছে, এই জুয়ার জগতে আসি, মানে মানুষের কাছে এতটাই খারাপ হয়ে গেছি যে কারো কাছ থেকে যে 5-10টি টাকা এখন চাবো আমি, এই আসতে আমার ভাড়া নেই। আপনার চলে কিভাবে এখন? এখন আমি ওই এক কনস্ট্রাকশনের এক কন্ট্রাক্টরের কাছে আসি, কোনো রকম ভাত খায় খালি জীবনটা বাঁচাইতেছি আমি। আমি কাজ জানি, কাজ বুঝি, ড্রয়িং বুঝি, নকশা বুঝি। তো এখন আমার বাংলাদেশে আর থাকার ইচ্ছা করতেছে না। আমি যদি দেশের বাইরে যাওয়ার কোনো একটা সুযোগ পাইতাম, ওখানে যা টাকা কামাই করে তাদেরকে দিয়ে দিতাম, এরকম একটা সুযোগ পেলে আমি দেশের বাইরে চলে যেতাম। আমি বাড়িতে যাইতে পারবো না। বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারেন? আর বাচ্চা কাচ্চার মুখ দেখা, বাচ্চা ফোন দেই, বড় মেয়েটা মানে সে খুব মেধাবী, যদিও 3.5 বছর 4 বছর বয়স। সে বাচ্চাটা কালকে বলছে ড্রাগন বল খাবে। ঠিক আছে, আমি ড্রাগন ফল দূর করে একটা চকলেট কিনে দেওয়ার মতন ক্যাপাসিটি এখন আমার নেই। আমি সব নিশ্চয় হয়ে গেছি, এখন যেখানে এখানে কাজ করতে পারি না, বহুদিন থেকে কাজ করি না, কাজ করার একটু শরীরটা তারপরও কষ্ট করে করতেছি, সেখানেও দেখি তারাও জুয়ারু। আপনার স্ত্রী জানে যে আপনি আপনার ছোট বাচ্চাটাকে বিক্রি করতে চাইছিলেন? না, সেটা তারপরে আজকে প্রথম জানবে ভিডিও। হ্যাঁ হ্যাঁ, সেটা তখনও জানেনি, কারণ যদি আমার ওই টার্গেট, আমার ঋণ শোধ করে দিত, আমি স্ত্রীকে বুঝাইতাম, অনেক বুঝিয়ে, যেহেতু আমার তো একটা লাইফ নতুন করে সাজিয়ে তুলতাম, তাকে বুঝাইতাম। কিন্তু যখন দেখছি যে তারাও আমার সাথে শুরু করছে, ওটা দিয়ে আমার কিচ্ছু হবে না, তখন আমি আর মানে কোনো চিন্তাধারায় আর নিয়ে নিই, 1 লাখ টাকা দিয়ে আমার কিচ্ছু হবে না, একটা পাওনাদারকে আমি দিতে পারবো না। তো ওই জন্য আমি আর তাকেও জানেনি, বাপ মা কাউকে আর জানেনি। এই যে ধরেন উনি বলছে না যে অমুকের বউ 10 লাখ পেয়েছে, অমুকের বউ 30 লাখ পেয়েছে, গ্রামে এরকম একটা রিউমার ছড়াতে কয়েক ঘন্টা সময় লাগে। এবং যেহেতু ওখানকার জীবনটা খুব কমপ্লেক্স জীবন না, বিনোদনের অনেক বেশি অভাব, ব্রেনটাও তো অত বেশি ইউজড ব্রেন না, এত বেশি কমপ্লেক্স না, এবং খুব স্বাভাবিকভাবে মানুষ অনেক বেশি অ্যাট্রাক্ট হয়, নতুন নতুন দেখতেছে এগুলা, এবং অ্যাট্রাক্ট হওয়ার পরের অবস্থাটা কি দাঁড়ায়?
উনি বাচ্চা বিক্রি করেনি, গল্পটা এই জায়গাটায় থেমেছে। কিন্তু যদি বিক্রি করার সুযোগ থাকতো উনি ডেফিনেটলি বিক্রি করে দিত। অনেকে বিক্রি করে, অনেকে শুধুমাত্র বাচ্চা বিক্রি করে না, তার চাইতেও ভয়ঙ্কর জীবন বেছে নেয়। নিজের বাচ্চা বিক্রি করে দেয়, নিজের বউ বিক্রি করে দেয়, এরকম অনেক গল্প আছে। হয়তো এই গল্পটা আজকে প্রচারের পরে অনেকেই ওনার চাইতেও জীবনে অনেক বড় ঘটনা ঘটে গেছে এই রকম বেটিং সাইটে এসে বা জুয়া খেলে, তারা হয়তো আমাদের কাছে এসে গল্পগুলো বলতে চাইবেন। আমি তাদেরকে মোস্ট ওয়েলকাম করব। অনেকে হয়তো নাম প্রকাশ করতে চাইবেন না, অনেকে হয়তো বা চেহারা গোপন রেখে গল্পগুলো প্রচার করতে চাইবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি সব সুযোগ আমরা দিব, এবং আমি বিশ্বাস করি যে আপনাদের এই গল্পের মধ্য দিয়ে 10 জন মানুষকেও যদি সচেতন করা যায়, এখান থেকে যদি ফিরিয়ে নিয়ে আসা যায়, তাহলে এটা আমি মনে করি আমার জন্য একটা বিশাল কন্ট্রিবিউশন। হ্যাঁ, এবং ইটস আ কাইন্ড অফ সাদাকা। আপনাকে চিন্তা করাইতে পারে যে উনি ওনার বাচ্চা বিক্রি পর্যন্ত গিয়ে থামছে বা থামতে বাধ্য হয়েছে। বাচ্চাটা যদি নিজের কাছে থাকতো, আমার ধারণা উনি 50,000 টাকায় বিক্রি করে দিত। হয়তো হয়তো যদি নিজের কাছে থাকতো, বউ তো অন্য জায়গায় ছিল, যেতে পারতেছে না, যে কারণে হয়তো আল্লাহ ওকে বাঁচাই দিছে, বাচ্চাটাকে বাঁচাই দিছে। যদি ওর কাছে থাকতো, আমার ধারণা ও বিপদ দেখলে ও লোককে বলতো, ভাই লাখ লাগবো না, 50ই আপনি নিয়ে যান। পরিস্থিতি কিন্তু এরকম। সো আপনি যদি এরকম জায়গাতে পড়েন, আপনার নিজের বাচ্চার কথাটা চিন্তা করেন, আপনার নিজের সবচেয়ে প্রিয় মানুষটার কথা চিন্তা করেন, হিতে হিত জ্ঞান থাকবে না। ও কিন্তু বলেছে আজকের গল্পের মধ্যে দিয়ে, আমার বউয়ের কথা চিন্তা থাকতো না, সংসারের কথা চিন্তা থাকতো না, বাচ্চা কাচ্চার কথা চিন্তা থাকতো না, জীবনে যা ইনকাম করেছি সেগুলোর কথা চিন্তা থাকতো না। এর চেয়েও ভয়ানক পরিস্থিতিতে পড়েন অনেকে, এর চেয়েও ভয়ানক পরিস্থিতি। আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনার ব্রেন ট্রিক করে আপনাকে, আপনার ব্রেন ট্রিক করার মতো করেই ওটাকে সাজানো হয়েছে। বিলিভ মি, আপনার ব্রেনটাকে ট্রিক করার মতো করেই এটা সাজানো হয়েছে। এখানে যা আছে সেটা যদি আমি আপনাকে গ্রামাটিক্যালি বোঝাতে চাই, আমার ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে। বাট দিস ইজ অল ব্রেন ট্রিক গ্রামার। কিন্তু আমাদের সাধারণ মানুষ যারা খুব বেশি লেখাপড়া জানেন না, তারা এটার মধ্যে ঢুকে যান, মানে হচ্ছে দুনিয়ার সর্বস্ব দিয়ে ফেলেন। ওনার ক্ষেত্রে সেটাই হয়েছে। মানুষের লোভের যে ডোপামিনটা, এটা মারাত্মক রকমের ডোপামিন, ঠিক আছে? সো ওইটাকে গ্রিপ ফুললি 100% গ্রিপ করার জন্য ওই গেমটাকে ওইভাবে সাজানো হয়েছে। সুতরাং আপনাকে ওখানে ফেলে দিয়ে, ওই রোবের মধ্যে ফেলে দিয়ে, আপনার জীবন নিঃস্ব করে দিয়ে, চুষে নিয়ে ওরা চলে যাবে। এটাই সিস্টেম, এবং সারা পৃথিবীতে এটা হয়, সারা পৃথিবীতে এটা হয়। আর আপনি যদি থামতে না জানেন, আপনি নিশ্চিত ভয়ঙ্কর রকমের মৃত্যু ফাঁদে পড়েছেন। সুতরাং আপনাকে লোভে ফেলে দিয়ে, আপনার জীবনটাকে শুষে নিয়ে, নিঃস্ব করে দিয়ে ওরা চলে যাবে। এটাই সিস্টেম, এবং শত শত বছর ধরে পৃথিবীতে এই সিস্টেম চালু আছে, শয়তানি সিস্টেম যেটাকে বলি আমরা। গল্পটা কেন বললেন আপনি এই গল্পটা? গল্পটা বললাম, এটা বাংলাদেশের অনেক ধ্বংস হয়ে গেছে। আমার গ্রামের মধ্যে আমার আপন ছোট ভাই ধ্বংস। গ্রামের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে 200-র উপরে লোক একদম বাড়িঘর দেওয়া ছাড়া। তো এর মধ্যে কোনো ভালো রেজাল্ট নেই। আপনি বললেন যে এটা আসলে ওখানে মজক ওয়াশ করে, মেধা মানে ব্রেন ওয়াশ করে। ওই গেমসে ঢোকা অবস্থা, যে ওই গেমসে যাবে তার লাইফ মানে শেষ, মানে একবারে শেষ। আমি 2বার গেছিলাম আত্মহত্যা করতে, ট্রেনের তলা মাথা দিতে। কিন্তু আমি মুসলমান, একটু হলেও জানি যে আত্মহত্যা করা মহাপাপ, যার কারণে আমি ওখান থেকে বারবার ফিরে আসছি। এটা এতটা খারাপ এই বেট, অনলাইন জুয়া, সেটার ভাষায় বলার মতো নয়। তো এটা যদি বন্ধ না করে, তো বাংলাদেশ অল্প দিনের মধ্যেই, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই তো আসক্ত হয়ে গেছে। আরও সাম্প্রতিক সময়ে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি কিন্তু বলেছেন যে মাদককে যে কোনো উপায়ে থামাতে হবে। আমি বলবো শুধুমাত্র মাদক দিয়ে হবে না, মাদকের পাশাপাশি এই যে নীরবে নিভৃতে এই যে বেটিং, এই যে জুয়াটা মানুষকে শেষ করে দিচ্ছে, এটাকে নিয়েও আমাদের কাজ করতে হবে। এবং আমি আবারও বলছি অনুষ্ঠানের শেষের দিকে এসে, যে যদি আপনার গল্প, আপনার পরিচয় সমস্ত কিছু হাইড করে আপনি যদি মনে করেন যে আপনার এই গল্প, যেটা আপনাকে ওর চাইতেও ভয়ানকভাবে নিঃস্ব করে দিয়েছে, সে গল্প আরও 10 জন মানুষকে সচেতন করতে পারে যে কী ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আপনি গেছেন, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের যে মেল অ্যাড্রেস এবং একই সাথে যে ফোন নাম্বার দেওয়া আছে, আমরা আপনার নাম, পরিচয় সমস্ত কিছু গোপন রেখে আমরা গল্পগুলো প্রচার করব। উনি যে কথাটা বলছিলেন যে এই যে অমুকের বউ 10,000 টাকা পেয়েছে, অমুকের বউ 30,000 টাকা পেয়েছে, অমুকের বউ 10 লাখ টাকা পেয়েছে, এই ধরনের রিউমারগুলো বা এই ধরনের এক ধরনের হুজুগগুলো গ্রামের মধ্যে কিন্তু খুব স্ট্রংলি কাজ করে। এবং আমি মনে করি এই স্টোরিগুলোরও একটা বড় ধরনের শক্তি আছে কিছু মানুষকে সেভ করার জন্যে। আসলে ঘটনা কি ঘটে গেছে সেগুলো যদি আমরা তুলে ধরতে পারি, সামাজিকভাবে অনেক মানুষকে এই গল্পগুলোর মধ্য দিয়ে সচেতন করা সম্ভব। সুতরাং আপনার জায়গা থেকে এটা একটা সুন্দর এবং চমৎকার দায়িত্ব হতে পারে যে আপনার জীবনের এই দুর্ঘটনা অনেক মানুষের জন্যে লাইফ সেভিং হতে পারে। তো যাই হোক, প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সিরিজ আকারে কাজ করতে চাই এই বিষয়টা নিয়ে। আজকের মতো এ পর্যন্তই। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।